উপলক্ষ ২১শে জুলাই, কিন্তু লক্ষ্য ২৬-এর নির্বাচন। কিন্তু যেভাবে দলের অন্দরে ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত, অশ্লীল ভাষার যেভাবে প্রয়োগ হচ্ছে মুর্শিদাবাদের হুমায়ুন কিংবা বীরভূমের অনুব্রত, এই জায়গা থেকে আজ জেলা সভাপতিদেরকে ডেকেছে শীর্ষ নেতৃত্ব। সেখানে কোর কমিটি বীরভূমের তারাও গিয়েছে, অনুব্রত কাজল গিয়েছেন। ভোকাল টনিক শীর্ষ নেতারা কি দেবেন যাতে অনুব্রত হুমায়ুনের মতো নেতারা অন্তত অশ্লীল বাক্যবান থেকে নিজেদের কিছুটা সংযত করতে পারবেন? আদতে কি পারবেন, নাকি ২৬-এর আগে ব্যালেন্সের রাজনীতি, যেখানে কেষ্ট কাজলের দ্বন্দ্ব কিছুটা ব্যালেন্স হবে, হুমায়ুন হয়তো চুপ করে থাকবে অন্তত কয়েক মাস, যাতে তৃণমূলের অন্দরের ক্ষয় কিছুটা রোধ করা যায়? যে অভিযোগ বারবার বিরোধীরা করছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের বড় বিতর্ক বীরভূম থেকে। আমি একদম প্রথমেই বিজেপির কাছে যাব, বলছি যেভাবে অশ্লীল বাক্য অভিযোগ উঠেছে, আপনারা শুভেন্দু অধিকারীর মতো নেতা রাজপথে বোলপুরের মাটিতে মিছিল করেছেন, দেখুন, যখন পতন অবশ্যম্ভাবী দেখা যায় তখনই এই ধরনের বাক্য বলে। একজন অত বড় মাপের নেতা, যিনি একজন পুলিশ অফিসারের স্ত্রীকে বলছেন রাত্রিবেলায় নিয়ে আসতে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। সমাজ কোন জায়গায় দাঁড়িয়ে গিয়েছে আমরা এর আগেও দেখেছি। সন্দেশখালিতে সেখানকার তৃণমূলের নেতারা বাড়ির বউদেরকে মাঝরাতে পিঠে করার জন্য বলেছে। আমরা এর আগেও ৩৪ বছর হলে যখন সিপিএম ছিল তখনও আমরা দেখেছি অনিল বসু তার দলকে কিভাবে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিয়েছিল এই ভাষা রাজনীতির মাধ্যমে। আমরা চাই সুষ্ঠু সমাজ ব্যবস্থা, আগেকার যে পদ্ধতি সেই পদ্ধতি যেন ফিরে আসুক, সংস্কৃতি যেন বেঁচে থাকুক সবারই মাধ্যমে। কিন্তু এই রাজনীতি আমার মনে হয় তৃণমূলকে আগামী দিনে শেষ করে দেবে। এই ভাষার রাজনীতি, যে রাজনীতিতে আজকে শীর্ষ নেতারা লাগাম পড়াতে পারছেন, কতটা সম্ভব হচ্ছে? এই আজকের কলকাতার মিটিং থেকে বিরোধীরা কি মনে করছে, সিপিএম কি মনে করছে, ভাষা সন্ত্রাস থামবে? জেলা সভাপতিদের ডেকে কি বার্তা হতে পারে? তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের ওই যে ভাষার যে সমঝোতা করা, এইটা কখনো একসঙ্গে যেতে পারে না। এইটা তো আজকে নতুন নয়, গোটা রাজ্য জুড়ে এর আগে দেখা গিয়েছে যে ভাষা নিয়ে তৃণমূল কংগ্রেস এর আগে বহুবার বিরোধী সহ আরও অন্যান্য সাধারণ মানুষকে যে ভাষায় আক্রমণ করেছে। এইটা তৃণমূলের নিজস্ব কালচার। শুধুমাত্র চুরি জোচ্চুরির সঙ্গে সঙ্গে সারা রাজ্যের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিকে অপসংস্কৃতিতে পরিণত করেছে এই ভাষার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস। এবং কোনো অংশে তৃণমূলের সঙ্গে সঙ্গে কোনো অংশে বিজেপিও কম যায় না। বিজেপিও দেখা গিয়েছে এই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে তারা যখন রাজনৈতিক যে সমস্ত মিছিল মিটিং পথসভাগুলোতে দেখা গিয়েছে তারা যে ভাষা ব্যবহার করেছে অনেক ক্ষেত্রে, এবং এর আগের যে বিজেপির সভাপতি ছিল দিলীপ ঘোষ, তার মুখে যে ভাষা দেখা গিয়েছে, এই ভাষার যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে বিজেপিও একইভাবে সমান তালে গোটা রাজ্য জুড়ে এই ভাষা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলে আমাদের মনে করছি। আজকের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করছেন রাজ্যের সমস্ত জেলা সভাপতিরা। বীরভূমে যেহেতু জেলা সভাপতি নেই, কোর কমিটি কি ভোকাল টনিক হতে পারে যেটা নিয়ে ২৬-এর নির্বাচনে অন্তত ভোট বৈতরণী পার হতে পারে? অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস কি করবে না করবে এটা তাদের একদম সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়। এখন সবথেকে যেটা বড় ব্যাপার, আজকে যে টক শো, সেই টক শোয়ের যাদের আসার কথা মেন তৃণমূল কংগ্রেসের সেখানে অনুপস্থিত। এখন ব্যাপার হচ্ছে সে তার বি টিমকে পাঠিয়েছে বিজেপি আর তৃণমূলের মধ্যে ফারাক খুব একটা কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে যে এই যে বিরোধী দলনেতা, তিনি ছিলেন বিজেপির মানে এক টাইমের দ্বিতীয় হাইকমান্ড, তিনি আজকে বিজেপিতে গিয়েছেন। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। আমরা যদি ভাষা সংস্কৃতি বলি, কালচার যদি বলি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি যদি কথা বলি, এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি যেমনভাবে তৃণমূল নষ্ট করেছে তেমনইভাবে বিজেপিও নষ্ট করেছে। আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী চিৎকার করে বলতে পারেন আমি আজকে বিজেপিতে এসেছি বলে তিনি ভালো হয়ে গেছেন, এমনটা তো নয়। এই সংস্কৃতির স্রষ্টা যদি হয়ে থাকেন শুভেন্দু অধিকারী, তার মধ্যে হতে দ্বিতীয় ব্যক্তি। অতএব তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাক কোনোটাতেই নেই। অনিল বসুর যে কথা যদি বলা হয়, যতই যা বলুক না কেন, যে দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলেন, যেভাবে শুভেন্দু অধিকারী যে ভাষায় এতদিন কথা বলে এসছেন, কোনো পার্থক্য নেই। আর কে থাকবে বীরভূমের সভাধিপতি, কে হবে সভাপতি, আর কে হবে আগামী দিনে কী শীর্ষ নেতৃত্বে কী বার্তা দিচ্ছে, এটাতে আমাদের কোনো বিষয় নয়। কারণ সাধারণ মানুষের যে বিষয়, যেই থাকুক না কেন সভাধিপতি বা কোর কমিটি, আলটিমেট ক্ষমতার অদল বদল হলেও সাধারণ মানুষের কোনো পার্থক্য হবে না। তাদের যে বিষয়, তাদের যে গরিব মানুষের যে কষ্ট, সেটা কোনোদিনই লাঘব হবে না। তার কারণ হচ্ছে একটাই, জেনে রাখবেন যে এই দিনের পর দিন এই যে আপনারা দেখতে পেয়েছেন যে শিক্ষক দুর্নীতি,
100 দিনের কাজ আজকে নেই। 2006 সালে বামপন্থী সরকারের আমলেই এই 100 দিনের কাজ হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই 100 দিনের কাজের জায়গায় 200 দিন হওয়া উচিত ছিল। আজকের দিনে সেই 200 দিনের কাজও দূরস্থ। আজকে 100 দিনের কাজই মানুষ পাচ্ছে না। শিক্ষকরা আজকে রাস্তায় পড়ে রয়েছেন। শিক্ষকদের যারা যোগ্য শিক্ষক তারা বছরের পর বছর বাইরে পড়ে রয়েছেন, আর আজকে যারা অযোগ্য শিক্ষক তারা শিক্ষকতা করছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে এই যে শিক্ষকতার যারা যোগ্য ছিলেন তারাও আজকে রাস্তায় দাঁড়িয়ে আছেন। এর জন্য দায়ী হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস। আমার যোগ্য বন্ধু অনেকগুলো কথা বললেন, এটাকে বলে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। মানে হচ্ছে মূল বিষয়কে বাদ দিয়ে অনেকগুলো উল্টোপাল্টা এলোবেলো অনেক ধরনের কথাবার্তা বলা। উনি যে কথাগুলো বললেন, যদি পয়েন্ট ওয়াইজ বলি, উনি ভাষার রাজনীতি বলছেন। সেই ভাষার রাজনীতি নাকি আমরা অত্যন্ত জঘন্যভাবে করে এসেছি। দিলীপ ঘোষের প্রসঙ্গ টানলেন। আমার দাদা একটু আগে বললেন অনিল বসু মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনারগাছির ওমেন বলেছিলেন। এর চাইতে নোংরা ভাষা হতে পারে কি মহিলাদের বিরুদ্ধে? আনিসুর রহমান বলে একজন সিপিএম এর লিডার, সে একটা কুৎসা এমন একটা ভাষা ব্যবহার করেছিল, সেই ভাষা আমি মানে ক্যামেরার সামনে বলতে পারবো না। সুতরাং আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিপিএম আমাদেরকে ভাষা শেখাবে, আমরা ভাষা শিখবো, এইরকম দিন এখনো পর্যন্ত আসেনি। এখন সিপিএম নানা রকমের কথা বলছে, সাধারণ মানুষের কথা বলছে। সিপিএম বলতে পারে, কারণ রাইট নাও মানুষের মানে রাজনীতিতে, মানুষের জীবনে সিপিএম হ্যাজ নো রোল টু প্লে। সিপিএমের কোনো ভূমিকাই নেই। আজকে ওরা আমাদেরকে বি টিম বলছে, তৃণমূলের বি টিম বলছে। অদ্ভুতভাবে এই সিপিএমই হচ্ছে ইন্ডি জোট করেছিল। সেই ইন্ডি জোটের সময় সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, এত সখ্যতা আমাদের চোখের সামনে এসেছে। কলকাতাতে যখন ভোটের নির্বাচন হয় তখন সিপিএমের লিডাররা রাস্তায় নেমে নো ভোট টু বিজেপি করে। ওই সৌরভ পালোদি বলে ছেলেগুলো তখন রাস্তায় নেমে নাটক করে সিপিএম যাতে বিজেপিকে ভোট না দেওয়া হয়। সুতরাং সিপিআইএম কোনোদিনই চায় না, সিপিএম এবং তৃণমূল তাদের মধ্যে একটা অদৃশ্য আঁতাত আছে। সেই আঁতাতের জন্য তারা কোনোদিন চায় না যে পশ্চিমবাংলার মানুষের মধ্যে পরিবর্তন আসুক, পশ্চিমবাংলার মানুষ ভালোভাবে থাকুক, পশ্চিমবাংলার মানুষ সুস্থভাবে বাঁচুক। না তাহলে আজকে যখন শীর্ষ নেতৃত্ব বৈঠক করছেন জেলা সভাপতিদের নিয়ে, বীরভূমের কোর কমিটি সেখানে থাকছে, সেই জায়গা এই বৈঠক সম্পূর্ণ অর্থহীন। কারণ হচ্ছে যখন পাওয়ার অনেক মানে আমরা ইতিহাস ঘাটলে দেখব, যখন ক্ষমতা দীর্ঘদিন ধরে থাকে তখন যত নিচের দিকে অবতরণ করে ক্ষমতা, তত আস্তে আস্তে ক্ষমতার মধ্যে পতন দেখা যায়। আজকে 34 বছর ধরে বাম জামানা চলেছিল, তখন সাইবারি কাণ্ড হয়েছিল। সেখানে একজন নিরীহ শিক্ষককেও তারা মেরে ফেলেছিল, যে টিউশন পড়াতে গেছিল। প্রলেতারিয়ত বিদ্রোহ নাকি অনেক কিছু বলেছিল। কারণ কি, যে ক্ষমতা যত শেষের দিকে আসে তত তার পতন নিশ্চিত হয়। আজকে ভোকাল টনিক দিতে পারে, অনেক কিছু দিতে পারে, কিন্তু অনুব্রত জায়গাতেই থাকবে। তারপরে হুমায়ুন কবিরের জায়গাতেই থাকবে। কারণ পুরো দলের রাশটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঘের পিঠে চেপে বসে আছেন। উনি নামলেই মানে ওনার দলের লোকেরাই ওনাকে খেয়ে ফেলবেন। সুতরাং বাঘের পিঠে চেপে বসে আছেন, এই বাঘকে কি মনে হয়? দেখুন, শুরুতে একটা কথা বলি যে আপনি ওই কোর কমিটির বৈঠক কিংবা হচ্ছে রাজ্যের সমস্ত সভাপতিদের ডাকা হয়েছে, সমস্ত যে কথা যে খবর আছে আমার কাছে সেরকম কিছু নেই। সেইটা হচ্ছে যে সব জেলার থেকে যদি সভাপতিরা যায়, আমাদের জেলা থেকে কেন ওই কোর কমিটি যেতে হলো? তৃণমূল কংগ্রেসের হচ্ছে বীরভূম জেলা থেকে কোর কমিটি যেতে হলো কেন? তারা সভাপতি নেই কেন? তার মানে কোথাও গিয়ে তাদের দলের মধ্যে এতটাই অন্তর্দ্বন্দ্ব যে কাউকে নির্দিষ্টভাবে কাউকে সভাপতি করতে পারছে না বা কাউকে মানতে পারছে না। এবং এই মানতে না পারার ফলে যে বা যারা এই যে লুটের ভাগ নিতে চাইছে তাদের প্রত্যেককে নিয়ে একটা কমিটি করে দেওয়া হলো, এবং সেই কমিটি হচ্ছে কোর কমিটি, এবং তাদেরকে নিয়ে বৈঠক। এবং বৈঠকের পরে তাদের নেতৃত্ব হয়তো বলে দেবে যে এই সময়ে সামনে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটের সময় এমন কিছু কথা বলো না যাতে সাধারণ মানুষের সেন্টিমেন্টে লাগবে। তার মানে এইটাই বার্তা দিয়ে দেবে যে ভোটের সময় তোমরা একটু শান্ত হয়ে যাও, তোমরা একটু ভদ্র হয়ে যাও, ভোটের পরে তোমরা আবার যেমন ছিলে তেমন থাকো। লুটের টাকা খাও, কয়লার টাকা, পাথরের টাকা, বালির টাকা, গরুর টাকা, সমস্ত টাকা পয়সা খাও, লুটে পুটে খাও, কিন্তু হচ্ছে এখন ভোটের সময় আমাদের একটু ইমেজ বিল্ডিং করার কাজ করতে দাও। এইটা হচ্ছে এখনকার হচ্ছে এই পরিকল্পনা। এই জন্য হচ্ছে ওদের মিটিংয়ে ডেকেছে। এখন এই সমস্ত করার ফলে তাদের মিটিং হলো কি হলো না, তাদের দলীয় উন্নতি হলো কি হলো না, সেইটা দেখে তো সাধারণ মানুষের কোনো লাভ হবে না। সাধারণ মানুষ যে অবস্থায় পড়ে আছে সেই অবস্থাতেই থেকে যাবে। সাধারণ মানুষের ন্যূনতম যে সমস্ত চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো কি পূরণ হবে এই সমস্তগুলো করে? এই চাহিদাগুলো তো পূরণ হচ্ছে না। প্রতিনিয়ত দেখা যাচ্ছে গরিব গ্রামের যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত তারা গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছে। শুধুমাত্র কিছু ভাতা হাতে গুঁজে দিলে হচ্ছে তারা সাধারণ মানুষ হচ্ছে আগামী দিনে চলতে পারবে এমনটা নয়। তাদের ন্যূনতম যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলোকে পূরণ করার ব্যবস্থা করতে হবে। আর এই ব্যবস্থা করতে না পারা অবধি এই সমস্ত কোর কমিটি হোক, এদের হচ্ছে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হোক, সমস্তটা চলতে থাকুক না কেন। শুনবো
যখন ওরা সাধারণ মানুষের পরিবর্তনের কথা বলছে, সাধারণ মানুষের পরিবর্তন তখন ঘটবে যখন সরকারের পরিবর্তন ঘটবে। আর যখনই সরকারের পরিবর্তনের সময় আসবে তখন সিপিএম এবং তৃণমূল এক টেবিলে বসে বৈঠক করবে কিভাবে বিজেপিকে হারানো যায়। এরকম যদি করা যায় তাহলে যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল 2021 সালের আগে তাদের অধিকাংশই হচ্ছে তারা বিজেপি ক্যান্ডিডেট হয়েছিল। আচ্ছা, রাজীব বন্দ্যোপাধ্যায় কোন দলে ছিল দাদা? সিপিএম বন্ধুদিকে বলতে চায়, আব্দুল রেজ্জাক মোল্লা কোন দল থেকে কোন দলে গেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোন দল থেকে কোন দলে গেছে, শেখ শাহজাহান আগে কি করতো সিপিএম, এখন কি করছে তৃণমূল। তাহলে বলুন বি টিমটা কে কার বি টিম? আমরা বলছি না, জনগণ বলছে বি টিম। রাজ্যের বিরোধী দলনেতা, আমি আমাদের বিজেপি যারা ভাই বা দাদা এসছেন তাদেরকে বলছি, রাজ্যের যিনি বিরোধী দলনেতা, যারা মুখ প্র্যাকটিক্যালি রাজ্যের, সেই মুখকেই করতে হচ্ছে কিনা তৃণমূল থেকে আসা কোনো নেতাকে করতে হচ্ছে রাজ্যের মুখ। তার মধ্যে থেকে নিয়ে পরিবর্তন ঘটবে, যার মধ্যে দিয়েই সব থেকে দুর্নীতি যে টাইমে হলো, সেই যে কাণ্ডারি তিনি করবেন নাকি পরবর্তীকালে রাজ্যের পরিবর্তন, এ কখনো হতে পারে? ইতিহাস কখনো বলে না। কিন্তু সিপিএম বন্ধুদের কাছ থেকে আমরা কোনোদিন লিট্টিও, আমরা তৃণমূলের মতো লিট্টিও খাওয়া খাই হয়নি, ফিশ ফ্রাইও খাওয়া খাই হয়নি, বিরিয়ানিও খাওয়া খাওয়া হয়নি। বি টিম আমরা নয়, তৃণমূলের বি টিম হচ্ছে সিপিএম। তাহলে কি বিধানসভা ভোটে ইন্ডি জোটকে দেখা যাবে আপনাদের বিরুদ্ধে? অবশ্যই, ওরা তো জোট আছে, সিপিএম দলটাই চোর দাদা, সিপিএম দলটাই চোর বলে আজকে কথাগুলো বলছে। ওরা তো জোট আছে, ওদের তো অলিখিত জোট একটা আছে যে বিজেপিকে আটকাতে হবে। আজ বিজেপিকে ক্ষমতা নেই আটকানো, বিজেপি ক্ষমতা এলে তো ওদের প্রবলেম হবে না। করে মানুষের উন্নতি হতো তাহলে সিপিএম জামানায় 51,000 কলকারখানা বন্ধ হতো না। যখন এখানে মানুষ এই যে বলছে সাধারণ মানুষ যে তৃণমূলের যে ঘটনা, বিজেপির ঘটনা, সিপিএমের ঘটনা কি দেখে ভোটটা দেবে? আজকে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী 11 বছরে ভারতকে যে জায়গায় নিয়ে গেছে, আজকে জাপানকে টপকে চতুর্থ অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। যে কথা সুনয়নবাবু আপনাদের দলের নেতারাই বলছেন যে আপনাদের আটকাতে তৃণমূল এবং সিপিএম নাকি আবার ইন্ডি জোট আবার এই বিধানসভা নির্বাচনে আসবে। আমি এটা নিয়েই কিন্তু সিপিএম এর কাছে যাব। আচ্ছা, ওই পক্ষ থেকে একটা কথা শোনা গেল যে সিপিএম চোর। আচ্ছা, সিপিএম যদি চুরি করে থাকে, বিধানসভায় তো তোমরা অনেক বেশি সংখ্যায় আছো এবং কেন্দ্রে ক্ষমতায় আছো, তাহলে হচ্ছে সিপিএমের বিরুদ্ধে কেন তদন্ত ঘোষণা করছো না বা তদন্ত কমিটি তৈরি করাচ্ছ না? বিধানসভার মধ্যে কোনোদিন কথা তুলে ধরেছো যে সিপিএম চুরি করেছে, সিপিএমের বিরুদ্ধে তদন্ত হোক এবং তদন্ত করার পরে যারা হচ্ছে দোষী সাব্যস্ত করে তাদেরকে জেলে ভরা দরকার? এইটা কি করতে পেরেছো? কেন করতে পারোনি? কোথাও কি সিপিএমই দালালি করছো তোমরা? জোট কি ইন্ডি জোটের কোনো সম্ভাবনা বিধানসভায়? অবশ্যই। আমরা এখন এটা খুব স্পষ্ট করে দিয়েছি, সারা দেশ জুড়ে বিজেপি এবং তৃণমূল বিরোধী যে সমস্ত শক্তি আছে সেই সমস্ত শক্তিকে আমরা এক জায়গাতে নিয়ে এসে আমরা লড়াই করব এবং লোকসভা বিষয় তৃণমূলের সঙ্গে জোট করে তৃণমূলকে হারাবে। অদ্ভুত বিষয়, অদ্ভুত কথা। পার হওয়ার কথা ছিল, লোকসভা ভোটে 400 পার হওয়ার কথা ছিল, ওই ফানুস ফেটে গেছে। আজকে গাত্রদাহ হবে, স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক। একটু সহ্য করো ভাই, একটু সহ্য করো। 400 পার উনি গাত্রদাহের কথা বললেন, উনি গাত্রদাহের কথা বললেন। ওনাদের গাত্রদাহ তাদেরই হয় যাদের শরীরে চামড়া থাকে। ওনাদের এমন পরিস্থিতিতে চামড়া অবধি নেই, ওরা তো গাত্রদাহ হওয়ার মতো পরিস্থিতিতেই নেই, সুতরাং গাত্রদাহ কিছু হবে না। এখন বিষয় হচ্ছে সিপিএম অনেক বড় কথা হলো, চুরির কথা বললো। সিপিএম চুরি করেছে স্বপ্ন, সিপিএম চুরি করেছে ভবিষ্যৎ। এই রাজ্যে 51,000 কলকারখানা বন্ধ হয়ে গেছিল। এই রাজ্যে সিপিএম নেতারা জিডি বিড়লার তার উত্তরসূরিকে কলকাতাতে ন্যাংটো করে দাঁড়িয়ে তাকে হচ্ছে কলকাতা ছাড়া করেছিল এবং স্বপ্ন চুরি এটা হয়েছে। যেমন বাম জামানায় বারবার অভিযোগ উঠেছে স্বপ্ন চুরির, একইভাবে স্বপ্ন চুরি কিন্তু এই রাজ্য সরকারের সময়ে হয়েছে। আজ সরকারি চাকরি, পাপকদের চাকরি কি আদৌ ভবিষ্যৎ সুনিশ্চিত? সেটাই কিন্তু বড় প্রশ্ন। তারই মধ্যে আবার ঘুরে ফিরে আমরা কিন্তু আমাদের প্রসঙ্গেই আসবো যে আজ বৈঠক কলকাতায়, ভোকাল টনিক শীর্ষ নেতৃত্ব দিচ্ছে জেলার নেতৃত্বকে। সেই জায়গা থেকে তৃণমূলের অন্দরের ক্ষয় রোধ কি হবে, কতটা রোধ করতে সম্ভব হবে? দেখুন, তৃণমূলের অন্দরের রোধ ক্ষয় হবে কি, রোধ হবে কি না হবে সেটা আমাদের বিষয় নয়, বা আগেও বলেছি এখনও বলছি
যে যেই আসুক না কেন এরা মুদ্রার এপিট আর ওপিট হবে। আলটিমেট আগামীতে রাজ্য যেভাবে চলছে সেভাবেই চলবে। 100 দিনের কাজের 100 দিনের যে কাজ, সেই কাজ তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের জন্য বিজেপি কেন গলা ফাটাচ্ছে না? সাধারণ মানুষকে কেন 100 দিনের কাজের জায়গায় 200 দিনের কাজ দিচ্ছে না? 2016 সালের যে চাকরি বাতিল হয়েছে, সেই 2016 সালে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজকে তিনি ছিলেন সব থেকে মূল কাণ্ডারি, তিনি তো আজকে নেই। স্বপ্ন যদি কেউ চুরি করে থাকে প্রত্যক্ষ প্রকারান্তরে এই বিজেপি দায়ী। স্বপ্ন চুরিতে আপনারা দায়ী। ব্যাপারটা হচ্ছে যে আপনারা যে কথাটা বলছেন, এখন ব্যাপারটা হচ্ছে তৃণমূল দুভাগে বিভক্ত। একটা হচ্ছে ভাইপো গোষ্ঠী, একটা হচ্ছে পিসিমা গোষ্ঠী। এখন ভাইপো গোষ্ঠী বড় না পিসিমা গোষ্ঠী বড়, সেই জায়গায় বীরভূমে যে দ্বন্দ্ব চলছে সেই জায়গায় আজকে ডেকে পাঠানো হয়েছে। শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদ, সেখানে হুমায়ুনের সাথে অন্যান্য এই বক্তব্য হুমায়ুন কবির, অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান এরা আগেও দিত, এখনও দিচ্ছে। আগে বেরোতো না, এখন গোষ্ঠী দ্বন্দ্বের প্রকোপ হওয়ার জন্য এই কথাগুলো বেরিয়ে পড়ছে। আর অনুব্রত মণ্ডল কি ভাবছেন? আগে বলেনি পুলিশকে বোমা মারুন, এতক্ষণ টাইম দিলাম, এর মধ্যে ধরতে হবে। একটা প্রশাসনকে এভাবে একটা রাজনৈতিক দলের কাগুজে বাঘ জেলা সভাপতি উনি এগুলো বলতেন, তখন বলতেন না, তখন মধ্য গগনে তৃণমূল, সেই অবস্থায় বলতেন না। এখন তো পড়ন্ত তৃণমূল, সেই বলতো, তখনও বলতো, এখনও বলে। এখন বেরোচ্ছে, তখন বেরোতো না, এইটাই ফারাক। এগ্রি করছি যে তৃণমূলের ভিতরে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব মিটুক কি না মিটুক তাতে ভারতীয় জনতা পার্টির কিচ্ছু যায় আসে না। এখন আমাদের সাংগঠনিক পর্ব চলছে এবং যেরকম হারে আমরা কয়েকদিন আগে বোলপুরে যেরকম হারে লোক হয়েছিল, আগামী 19 তারিখে মাননীয় শুভেন্দু অধিকারী বীরভূম জেলায় আসবেন, সিউড়িতে আসবেন, সেখানে যে পরিমাণ মানুষের ঢল নামবে, এইখান থেকে পরিবর্তন যে আগামী দিনে হবে সেই বিষয়ে কোনো একদম সম্পূর্ণ নিশ্চিত। এবং তৃণমূলের ভিতরে যে ভাঙন তৈরি হয়েছে এবং সেই ভাঙনে যে পিসিমা গোষ্ঠী আছে, ভাইপো গোষ্ঠী আছে, এই গোষ্ঠী যে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে সেটাও সম্পূর্ণভাবে নিশ্চিত। এই 26-এই তৃণমূল ধরাশায়ী হবে। আর যেরকমভাবে তৃণমূল সিপিএমকে ব্যবহার করে তেজপাতার মতো রান্না করার সময়, রান্না হয়ে যাওয়ার পরে তেজপাতার মতো করে তাকে তৃণমূল তাকে তুলে ফেলে সিপিএমকে। আপনাদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হয়, এগুলো অনেক কম কল্পনা করছে আর কি। এটা স্বাভাবিক, বলবে তো স্বাভাবিক, কারণ হচ্ছে যে দলটা পুরোপুরি হচ্ছে অন্য একটা দলের কাছ থেকে ধার নিয়ে চলতে হয়। যে দলের শীর্ষ নেতৃত্ব অধিকাংশই হচ্ছে অন্য দল থেকে আসা, তারা হচ্ছে যে তারা তো কথা বলবেই। এবং এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা হচ্ছে এবং তৃণমূলের এই যে শীর্ষ নেতৃত্ব আলোচনা করে তাদের এই যে মেলামেশা করবে, আরে বিজেপি তার আগে হচ্ছে বসা উচিত। এই দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে এক জায়গায় বসানো উচিত। যে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কি এক জায়গাতে আছে? দিলীপ ঘোষ কি চাইছে সুকান্ত মজুমদারকে, বা সুকান্ত মজুমদার কি দিলীপ ঘোষকে চাইছে? এদের দুজনের মধ্যে আগে দ্বন্দ্বটা মেটানো দরকার। তারপর যারা গ্রাম্য এলাকায় এখন পরিবর্তনের কথা বলছে, ওরা নানান দল পরিবর্তনের কথা বলছে। পূর্বে যারা গ্রাম্য স্তরে সিপিএমের ক্যাডার ছিল, যারা মুখে মাস্ক বেঁধে বাড়ি বাড়ি থ্রেড পাঠাতো, সাদা থান পাঠাতো, তারাই এখন তৃণমূলের ক্যাডার তৈরি হয়ে গেছে। কারণ ধার নেওয়া যদি কোনো পার্টি হয়, তৃণমূল ধার নিয়েছে। তৃণমূল ধার নিয়ে যে হচ্ছে যেদিন জ্যোতি বসুর পায়ে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়েছিলেন, সেদিন জ্যোতি বসুর লিগেসি নিয়েছিলেন আশীর্বাদ স্বরূপ। এবং গ্রাউন্ড স্তরে হচ্ছে সিপিএমে যারা ক্যাডার ছিল, সমস্ত ক্যাডারগুলো আজকে টিএমসি হয়েছে। সুতরাং ধার নেওয়া পার্টি যদি কোনো হয়, দিদির যে ধর্ণা মঞ্চ সেখানে এসেছিলেন কে? রাজনাথ সিং। কে ছিল এনডিএর সাথে যুক্ত? মমতা ব্যানার্জি। অতএব এটা এমন কোনো ব্যাপার নয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে সম্পর্ক, এটা জলের মতো পরিষ্কার। এবং পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল তখনই সরবে যখন বিজেপির ক্ষয় নিশ্চিত। এটা তো সৌজন্যতা, এই সৌজন্যতা সিপিএম এর মধ্যে কোনোদিনই ছিল না আর নেইও। আজকে তারা তাই জন্য শূন্য আবিষ্কার করে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা দলে হচ্ছে অনশন মঞ্চে চলছে, সেই অনশন মঞ্চে গিয়ে অন্য দলের লোক হচ্ছে জুস খাইয়ে অনশন ভাঙাচ্ছে। এটা কোনো সৌজন্য হতে পারে? এইটা তলে তলে হাতাত আছে আরএসএস বিজেপির যা এজেন্ডা আছে, সেই এজেন্ডা তৃণমূল কংগ্রেস পূরণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশন করছিল তখন তো জানা যাচ্ছিল না যে সেই টাইমে কে কার সাথে যুক্ত। কেননা দিদির সাথে, দিদি তো ছিলেন রেলমন্ত্রী, ছিলেন কার আমলে? প্রথম এনডিএর আমলে ছিলেন জয়প্রকাশ নারায়ণ। কোথায় আজকে? তিনি তো আজকে তৃণমূলে। ওই তৃণমূলের আমলে সিপিএম, তৃণমূলের নেতারা সিপিএম যাবে, বিজেপিতে যাবে, বিজেপির নেতারা তৃণমূলে যাবে। এটাই কালচার। এরা একই দল। যতদিন পর্যন্ত দুটো দলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত না করা যাবে, বিতর্কের উত্তাপ চরমে। সেখানে কে কার সাথে দল বেঁধে বিধানসভা ভোটে লড়াই করবে? সিপিএম তৃণমূল ইন্ডিজোট নাকি
বিজেপি এক প্রান্তে তৃণমূল কংগ্রেস আর এক প্রান্তে সিপিএম। এই নিয়ে কিন্তু কাটাছেঁড়া চলবে অন্তত 26-এর নির্বাচন যত এগিয়ে আসবে। কিন্তু কলকাতা থেকে যে বার্তা শীর্ষ নেতৃত্ব জেলা সভাপতিদের দিচ্ছে তৃণমূলের, তারপর তৃণমূলের অন্দরের ক্ষয় রোধ কতটা হবে, কতটা অশ্লীল বাক্য প্রয়োগের ক্ষেত্রে অন্তত বিধিনিষেধ আরোপ হচ্ছে, সেদিকে কিন্তু লক্ষ্য রয়েছে সবার। এবং শীর্ষ নেতৃত্বের কাছে ভোকাল টনিক নিয়ে গিয়ে জেলায় তারা কি করবেন এই জেলা সভাপতিরা, বীরভূমের কোর কমিটি, সেদিকেও কিন্তু সাধারণ মানুষের যেমন নজর, বিরোধীদেরও নজর রয়েছে, আর নজর রয়েছে রিপাবলিক বাংলার। আজ বড় বিতর্ক এ পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।